আজ আমি আলোচনা করব ওসিডি রোগের প্রকারভেদ নিয়ে। কত ধরনের ওসিডি রোগ আছে এবং সেগুলো কীরকম। ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই রোগটি আসলে কি এবং কি কি লক্ষণ দেখে আমরা চিনতে পারবো, এই নিয়ে আমরা পূর্ববর্তী দুটি আলোচনায় বিস্তারিতভাবে কথা বলেছি। আজ আমি আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার জন্যে যে কত ধরনের ওসিডি আছে। অনেক ধরনের ওসিডি আছে, মনে রাখবেন। তো সেই ধরনগুলো যদি একটু আলাদা আলাদা করে আমরা চিনতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং নিরাময়ের পথ খুঁজতেও আমাদের সহায়ক হবে। প্রসঙ্গক্রমে বলি, এই যে ওসিডি রোগটি হচ্ছে যেহেতু আমাদের চিন্তা প্রক্রিয়ার গোলযোগের রোগ, থট প্রসেসের যে পারভার্সান তার রোগ, সেজন্য এটা আমাদের মনোজগৎকে এমনভাবে প্রভাবিত করে যে সেখান থেকে বেরিয়ে আসা রোগীর ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়ে। যাক, মোট কথা এই যে ছোট্ট ছোট ভাবনা যেটা চলে যেতে পারত মন থেকে, কিন্তু সেটা এমন করে জাঁকিয়ে বসে, ছোট্ট থট এমনভাবে ব্রডকাস্টিং হতে শুরু করে নিজের মনের মধ্যে, যেটাকে কেন্দ্র করে উদ্বেগ, উৎকণ্ঠা, নেগেটিভ নেতিবাচক চিন্তাভাবনা আমাদের জাঁকিয়ে বসে এবং আমাদের নর্মাল যে মনের যে কাজ করার ক্ষমতাকে ব্যাহত করে প্রবলভাবে এবং মানুষকে ডিপ্রেশনের দিকেও ঠেলে দেয়। এবং যেহেতু এটা একটা অ্যাংজাইটি নিউরোসিস রোগ এবং আমরা বলি যে পৃথিবীর সবচেয়ে কঠিন ধরনের অ্যাংজাইটি নিউরোসিস ডিসঅর্ডার হচ্ছে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি। যাক, আমাদের আলোচনা আজকের এর টাইপস নিয়ে। তো 12 ধরনের ওসিডি আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 12 রকমের ওসিডি আছে। চলুন আমরা এক এক করে আলোচনা করি। এই যে 12 ধরনের ওসিডি, প্রথম 1 নম্বর ওসিডির ধরনটি হচ্ছে কন্টামিনেশন ওসিডি। কি হয় না, মনে হয় যে আমরা তো ধরুন কোনো দরকারে ব্লাড টেস্ট করতে হয়, তো ব্লাড দিতে হয়, তার মনে হবে যে না, এর মাধ্যমে ব্লাডের মাধ্যমে কোনো ইনফেকশন, কোনো জার্ম তার শরীরে ঢুকে যাবে, এই ভয়ে সে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। বা কোনো বডি ফ্লুইড হয়তো নিতে হতে পারে, আমাদের ডিহাইড্রেশন হয়েছে কারোর, তো তার তো ওরাল স্যালাইন বা ইন্ট্রাভেনাস স্যালাইন তো নিতেই হতে পারে। সেগুলো তার মনে হয় যে না, এটা শরীরের মধ্যে গেলে আমার শরীরের ইনফেকশন হয়ে যাবে এবং আমি মৃত্যুমুখে পতিত হব। এই ভাবনাগুলো কিন্তু ভাবতে শুরু করে এই যে কন্টামিনেশন ওসিডির ক্ষেত্রে। এবং তারা মনে করে যে কোথাও হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো একটা জায়গাতে সে ছুঁয়ে ফেললো, তার মনে হলো যে এই জায়গাটা মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ফলে আমার হাতে সেই জায়গার মাধ্যমে কোনো জার্ম আছে, সেটা আমার হাতের মাধ্যমে আমার শরীরে ঢুকে গেল এবং আমার শরীরকে নষ্ট করে দেবে এবং আমার শরীরকে ধ্বংস করে দেবে, আমি হয়তো মৃত্যুমুখে পতিত হব। এই ভাবনাগুলো কিন্তু ভাবতে শুরু করে যাদের কন্টামিনেশন ওসিডি থাকে। এবং এই কন্টামিনেশন ওসিডির রোগীদের ক্ষেত্রে তাদের দেখা যায় যে তারা সারাক্ষণ কিন্তু দেখবেন যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছেন বা মাস্ক ব্যবহার করছেন। বাইরে করছেন ঠিক আছে, মাস্ক খুব ভালো জিনিস ব্যবহার করা, কিন্তু বাড়িতে এসে বাড়ির পরিবেশে তো আর মাস্ক ব্যবহার করার দরকার নেই। তিনি সবসময় মাস্ক পরে আছেন, 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর স্যানিটাইজার ইউজ করছেন। এগুলো হচ্ছে অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ারের লক্ষণ। এগুলো কন্টামিনেশন ওসিডির ক্যাটাগরির মধ্যেই পড়ে। দ্বিতীয় ধরনের ওসিডি হচ্ছে চেকিং ওসিডি। চেকিং ওসিডি কীরকম না, কোনো রোগী যারা এই রোগে আক্রান্ত তাদের এরকম, তিনি হয়তো কম্পিউটারের ডেস্কটপে কাজ করছিলেন, ডেস্কটপটা ঠিকভাবে তিনি শাটডাউন করেছেন, করে হয়তো শুতে গেছেন, শুয়ে ঘুম আসছেন, হঠাৎ মনে হয় তিনি ঠিকভাবে কম্পিউটারটি শাটডাউন করেননি। আবার উঠে গিয়ে তিনি চেক করছেন, গিয়ে দেখলেন যে হ্যাঁ করেছেন, কিন্তু এতটা কম্পালশন থাকে যে দেখে আসতে হয়। এই যে চেকিং, বা ধরুন অনেকগুলো ঘর আছে, কোনো একটা ঘরে তিনি কাজ করছিলেন, সেই ঘরের কাজ শেষ করে তিনি অন্য ঘরে হয়তো ডাইনিং টেবিলে খেতে গেছেন, তার হঠাৎ মনে হলো যে তিনি হয়তো আলো পাখা বন্ধ করেই গেছেন, কিন্তু খেতে খেতে মাঝপথে তার মনে হলো যে না, ঘরের ফ্যানটি চলছে, লাইট দুটো সম্ভবত বন্ধ করা হয়নি। ওই অবস্থা খেতে খেতে খাওয়া শেষ না করে মাঝপথে উঠে গিয়ে আবার দেখে আসছেন, চেক করে আসছেন যে করেছেন কিনা, গিয়ে দেখলেন যথারীতি করেছেন। কিন্তু এই ভাবনাগুলো এমনভাবে তাদের মধ্যে আসে, এতটা কনফিউশন, এতটা মিসট্রাস্ট তার নিজের মধ্যে তৈরি হয়ে থাকে এই রোগের কারণে, যে এটা না করে তারা থাকতে পারেন না। এটা এক ধরনের মারাত্মক কর্মতাড়না, এই চেকিং। এগুলো কিন্তু এই চেকিং ওসিডির যারা আক্রান্ত তাদের মধ্যে দেখা দেয়। 3 নম্বর একটি ধরনের ওসিডি, যেটাকে আমরা বলি সিমেট্রি ওসিডি। সিমেট্রি ওসিডি মানে অ্যাকচুয়ালি কোনো জিনিস তারা ঠিক সমস্ত জিনিসটা ঠিক পজিশনে ঠিকভাবে থাকা তারা পছন্দ করে।
মানে ধরুন বাড়ির দেওয়ালে ধরুন আপনার একজন ওসিডি আক্রান্ত মানুষ আপনার বাড়িতে এসছেন, আপনি তো কিছু জানেন না, তো আপনার দেওয়ালে ধরুন একটা ক্যালেন্ডার টাঙানো আছে, কোনোভাবে ফ্যানের হাওয়াতে লেগে সেই ক্যালেন্ডারটি হয়তো একটু কাত হয়ে গেছে। ওই মানুষটির ওটা সহ্য হবে না, উনি উঠে গিয়েই আপনার পারমিশন না নিয়েই, মানে এতটাই ইম্পালসিভ হবেন, উঠে গিয়ে ওই ক্যালেন্ডারটা তিনি সোজা করবেন, সোজা করে দিয়ে তবে শান্ত মনে বসতে পারবেন, নাহলে কিন্তু তিনি ছটফট করতে থাকবেন। বা ধরুন আপনার দেওয়ালে কোনো একজন মহাপুরুষের ছবি টাঙানো রয়েছে, সেটা হয়তো কোনো কারণে সামান্য একটু টিল্টেড হয়ে আছে, কাত হয়ে গেছে, উনি ওটা সহ্য করতে পারবেন না। একদম রাইট পজিশানে, রাইটলি ঠিকভাবে থাকা দরকার, নাহলে তারা সহ্য করতে পারেন না, সেটা তার নিজের বাড়িতে হোক বাইরে কোথাও হোক। তো আপনার ওই ছবিটি কাত হয়ে আছে, তিনি ওটা গিয়ে সোজা করে তবে শান্তভাবে এসে বসে আবার আপনার সঙ্গে কথা বলতে পারবেন, বা যে জন্য এসছেন সেই কাজগুলো তিনি করতে পারবেন। এই যে সব কিছু ঠিকঠাক, মানে ধরুন তার টেবিলের সামনে ধরুন 5টা পেন আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা তিনি পছন্দ করবেন না, সব কটা একদম পাশাপাশি সুন্দর করে গুছিয়ে রাখা। এই ব্যাপারটা এতটাই পারফেকশনিস্ট এরা হয়। তো এই সিমেট্রি ওসিডির এই ধরনের লক্ষণ যাদের থাকে, এগুলো কিন্তু এক ধরনের বিশেষ ওসিডির লক্ষণ। 4 নম্বর ওসিডির ধরন হচ্ছে ইন্ট্রুসিভ ওসিডি। কি করে, কিছু রিচুয়ালস, কিছু প্রেয়ারের কিছু সেন্টেন্সেস সারাক্ষণ বিড়বিড় করে বলতে থাকে, সময়ে অসময়ে, এবং ঈশ্বর প্রণাম করতে থাকে। তো এই ধরনের সিমটম থাকলে সেটাকে আমরা ওসিডির পর্যায়ে ফেলি। 5 নম্বর একটি ওসিডি, যেটাকে আমরা বলি হোর্ডিং ওসিডি। এতে কি হয় না, রোগী ধরুন সে হয়তো অনেক বড় পদে চাকরি করছেন, তিনি তার অনেক ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি নিতে হয় বা ডিসকাসিং উইথ আদার মেম্বার্স, কিন্তু সবসময় তার মনে হয় অলরেডি আগে কিন্তু অনেক ভালো ডিসিশন তিনি নিয়েছেন, তাই নিয়ে কোম্পানির উন্নতি হয়েছে, সব হয়েছে, কিন্তু যখন এই রোগে তিনি আক্রান্ত হয়ে পড়বেন তখন তার সবসময় মনে হবে তিনি ঠিক ডিসিশন নিয়েছেন, কিন্তু তার মনে হবে তার এই ডিসিশন মেকিং ঠিকঠাক হয়নি, এটার কারণে কোম্পানির ক্ষতি হয়ে যাবে, কোম্পানি তাকে তাড়িয়ে দেবে। যত ভাবনা, ছোট্ট একটা ভাবনা থেকে ওটা বড় হতে 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 এমনভাবে চলতে থাকে, এবং তার মনে হবে যে তার ভ্যালু সিস্টেমটা ঠিক নেই, সেজন্য সে মন দিয়ে কাজটা করতে পারছে না, সেজন্য তার পারফরমেন্স ভালো হয়নি, এবং সেটার কারণেই তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, সুতরাং তারই উচিত ভলান্টারিলি চাকরিটা ছেড়ে দেওয়া। এই ধরনের প্রচণ্ড ভাবনায় ছটফট করতে থাকে। এরকম অনেক মানুষ থাকেন, সেগুলো এই ঘটনা কিন্তু যারা ওয়ার্কিং প্রফেশনালস তাদের ক্ষেত্রে হয়, ছাত্রছাত্রী বা অন্যান্য যারা বিজনেসম্যান সবার ক্ষেত্রেই, একজন হাউসওয়াইফের ক্ষেত্রেও তার রান্নাঘরের কাজকর্মকে কেন্দ্র করে এই ধরনের হোর্ডিং ওসিডি হতে পারে। তো এই লক্ষণগুলো কিন্তু ওসিডির এক ধরনের প্রবল লক্ষণ হিসেবে পরিগণ্য হয়। 6 নম্বর যে ধরনটি ওসিডি, সেটাকে আমরা বলি পিওর অবসেশনাল ওসিডি। ওসিডি তো ইটসেলফ অবসেশন কম্পালশন, কিন্তু এটা পিওর অবসেশনাল ওসিডি, মানে এখানে ফিজিক্যাল পার্ট থাকে না, মেন্টাল কিছু রিচুয়ালসকে কেন্দ্র করে তারা সবসময় পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করে, যে কোনো কাজকে কেন্দ্র করে। এটাকে তিনি পারফেকশনিস্ট, অলরেডি কাজটা ভালো করেই সুচারুভাবেই সম্পন্ন করেছেন, কিন্তু তার মনের মধ্যে সবসময় চলছে যে না, এই কাজটা আরও এইভাবে করলে আরও হয়তো ভালো হতো। এবং এমনও রোগী আমরা দেখি যে একটি স্টুডেন্টকে পেয়েছিলাম, সে চাকরি করছে বর্তমানে, হয়তো বয়স 25-27, তো হঠাৎ তার মনে হলো যে না, সে ঠিকঠাকভাবে সবগুলো পড়াশোনা ছোট থেকে করে আসেনি, তার হঠাৎ মনে হলো যে না, এগুলো ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে কী করলো, তার যত ক্রিডেন্সিয়ালস সার্টিফিকেটস ছিল তার অ্যাচিভমেন্টের, সেগুলো সব কিন্তু সে বের করে এনে পুড়িয়ে দিল, এবং বললো কি, বাবা মাকে বললো যে চলো আমাকে আবার ক্লাস 1-এ ভর্তি করে দাও, আমি আবার ক্লাস 1 থেকে পড়াশোনা করব। এই ধরনের, মানে এতটাই অবসেশনাল, এটাকে বলা হয় অবসেশনাল ওসিডি। এরকম এক্সট্রিম ঘটনা আমরা আমাদের ক্লিনিকে দেখতে পাই, এটাও কিন্তু ওসিডির লক্ষণ। 7 নম্বর ওসিডির পয়েন্ট হচ্ছে হার্ম ওসিডি। কথাটার মধ্যেই উত্তর আছে, মানে অন্যকে ক্ষতি করার প্রবণতা মনের মধ্যে তৈরি হওয়া। মজার কথা হচ্ছে ওই রোগী কিন্তু তাকে ক্ষতি করবে না বা করেও না, কিন্তু এই প্রবণতা তৈরি হয়। যেমন অচেনা রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো ফুটফুটে দুটো বাচ্চা খেলা করছে, ওর মনে হবে যে বাচ্চা দুটোর গলা টিপে দিই। বা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে হনন করে, তার সামনে দিয়ে হয়তো আরও দুটি ছেলে যাচ্ছে, তার মনে হলো যে পিছন থেকে গিয়ে ওর পেছনে লাথি মারি খুব জোরে। মানে এই কর্মতাড়নায় পাগল হতে থাকে। এইসব লক্ষণগুলো কিন্তু ওসিডির লক্ষণ হিসেবে গণ্য করা হয়। 8 নম্বর ওসিডির ধরনটি হচ্ছে রিলিজিয়াস ওসিডি। এই রিলিজিয়াস ওসিডি খুব ভয়ঙ্কর, প্রচণ্ড দেখা দেয়, এবং যাদের হয় তাদের মারাত্মক সমস্যা তৈরি হয়। মানে দেবদেবীদেরকে নিয়ে অনেক সেক্সুয়াল থটস আসে এই রিলিজিয়াস ওসিডিতে।
ফলে তাদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয় যে দেবদেবী আমাকে ক্ষমা করবে না, আমাকে অভিশাপ দেবে, ফলে আমি মারা যাব। এই ভয়েও কিন্তু আরও বেশি আতঙ্কিত হয় এবং রোগীর রোগ লক্ষণ আরও প্রকোপ বাড়ে। সঙ্গে সঙ্গে অ্যাংজাইটির পাশাপাশি তার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার সাথে সাথে প্রবলভাবে অবসাদও তার মধ্যে নেমে আসে। এই রিলিজিয়াস থটসের মধ্যে অনেক সময় দেখা যায় যে ভাবছে যে এই যে চিন্তাগুলো আমি করছি দেবদেবীদেরকে নিয়ে, এই চিন্তাটা তো করার কথা নয়, কিন্তু করছি কেন? সেখান থেকে কোনো সিচুয়েশানে সে বেরোতে পারছে না এবং তার ছাত্রছাত্রী হলে পড়াশোনায় ক্ষতি হচ্ছে, কর্মস্থলে কর্মজীবীদেরও প্রবলেম হচ্ছে। তো এই রিলিজিয়াস থটসে আক্রান্ত ওসিডি রোগীদের সংখ্যা কিন্তু আজকাল বহুগুণে বাড়ছে। 9 নম্বর যে ওসিডি ধরনটি আমরা বলছি সেটা হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন থট। সেক্সুয়াল ওরিয়েন্টেশন ওসিডি কী হয় না, ফ্যামিলিতে অনেকেই থাকে, তো রিলেটিভদের মধ্যেই তো সেক্সুয়াল রিলেশন থাকে না স্বামী স্ত্রী ছাড়া। তো কীরকম হচ্ছে, কোনো একটি ছেলে হয়তো তার বৌদিকে নিয়ে তার মধ্যে সেক্সুয়াল থটস তৈরি হচ্ছে, হয়তো তার সাথে কোনো সম্পর্ক নেই বা কিছু নেই, কোনো লাভ রিলেশন তৈরি হচ্ছে না, কেন দাদার স্ত্রী, কিন্তু তার মধ্যে যদি ওসিডিতে আক্রান্ত হয়ে থাকে সেই ছেলেটি, সে কিন্তু তাকে বা এমনকি মায়ের বয়সী কাউকে নিয়েও কিন্তু সেক্সুয়াল থটস আসতে থাকে। এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, মেয়েদের ক্ষেত্রে হয়। এবং স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে যদি এই ধরনের সেক্সুয়াল থটস, যেগুলো সমাজ বিরুদ্ধ, নীতিবিরুদ্ধ এবং আইন বিরুদ্ধ, সেই ভাবনা থেকে যখন সে বেরোতে পারে না, সমস্যা যেটা হয়, রোগীরা এমনটাই চিন্তার মধ্যে পড়ে যেটা কাউকে বলেও, এটা কাউকে শেয়ার করাও যায় না এবং যথারীতি নিজের মধ্যে গুমড়ে মরে এবং উত্তরণের পথ খুঁজে পায় না, অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত হয় এবং অবসাদের কবলে পড়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নেয় এই ধরনের সেক্সুয়াল ওসিডি যাদের থাকে। 10 নম্বর ওসিডির পয়েন্ট হচ্ছে রিলেশনশিপ ওসিডি। আমাদের জীবন, মানব জীবন তো অনেক রিলেশনের উপরে দাঁড়িয়ে আছে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, বাবা ছেলে, মা ছেলে, বাবা মেয়ে, দাদু নাতি, কত রিলেশন আমাদের, বা বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক, কাজের সূত্রে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক, অনেক রক্তের সম্পর্ক, রক্তের বাইরের সম্পর্ক, এই প্রচুর সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতেই আমাদের জীবনযাত্রা চলে, আমাদের জীবন চলে। আমরা উত্তরণের পথ খুঁজি, আমাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। তো এই রিলেশনশিপ ওসিডি কীরকম না, যে কোনো সিচুয়েশানেই, মানে দুই বন্ধু হয়তো জয়েন্টলি কোনো একটি বিজনেস করছেন, কিন্তু কোনো একজন পার্টনার যদি ওসিডিতে আক্রান্ত হন, সে তখন অকারণেই সন্দেহ করতে শুরু করছেন, যে মনে হচ্ছে সে টাকা নয়ছয় করছে, টাকা সরিয়ে দিচ্ছে, বা বিজনেসে সে যথাযথ সময় দিচ্ছে না আরেকজন পার্টনার। মানে ঘটনাগুলো সত্যিই সত্য নয়, তিনি সেটা জানেন, দুজনেই সমানভাবে পারফর্ম করছেন, কিন্তু রাত্রিবেলায় শুয়ে তার ঘুম আসছে না, তখন অন্য পার্টনার সম্পর্কে তিনি এইসব ভাবনাগুলো ভাবছেন, এই প্রকৃত বন্ধুটি সম্পর্কে। বিজনেসে দুজনেই সমান ডেডিকেটেড, সব ঠিকঠাক, তিনি জানেন যে আমার এই ভাবনা ভুল, কিন্তু ওই ভাবনা তাকে ঘুমোতে দিচ্ছে না, ওই ভাবনা থেকে তিনি বেরোতে পারছেন না। বা হয়তো একটি ছেলে মেয়ে প্রেম করছে, যথেষ্ট অ্যাডাল্ট, তো তার পরস্পরের মধ্যে সন্দেহ প্রবণতা চলে আসলো, সবই ঠিকঠাক চলছে, কিন্তু যদি কেউ ওসিডিতে আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে এই রিলেশনশিপ ওসিডি থাকলে সে সারাক্ষণ সন্দেহ করছে, এমন অদ্ভুত কথা বলছে যেগুলোর কোনো যুক্তিযুক্ততা নেই, বৈধতা নেই, কিন্তু সে অন্যায়ভাবে বলে যাচ্ছে, করে যাচ্ছে। আসলে এই ওসিডিতে আক্রান্ত হলে তখন এই ধরনের সমস্যা তৈরি হয় এবং এটার কারণে অনেক কিছু, বন্ধু বিচ্ছেদ হয়, সম্পর্ক বিচ্ছেদ হয়। ফলে এগুলোকে শুধু সম্পর্ক, রিলেশনশিপ ক্রাইসিস হিসেবে না দেখে সেই মানুষটি আদৌ ওসিডিতে আক্রান্ত কিনা সেটা জেনে নেওয়া খুব দরকার, এই লক্ষণগুলিকে অ্যানালিসিস করে। 11 নম্বর যে পয়েন্টটি ওসিডির, সেটি হচ্ছে হেলথ ক্রাইসিস ওসিডি, হেলথ রিলেটেড ওসিডি। মানে কি হয় না, এটাকে এক কথায় আমরা বলি হাইপোকন্ড্রিয়াসিস। কি হয় না, সুস্থ মানুষ, তিনি শরীরচর্চা করেন, ঠিক সময়ে ঘুমন, খাদ্যাভ্যাস খুব ভালো চাকরি করেন, সংসারে শান্তি আছে, সব ভালো, কিন্তু যদি তিনি ওসিডিতে আক্রান্ত হন, তিনি তখন এই যে হাইপোকন্ড্রিয়াসিস, মানে তার বিভিন্ন রোগ সম্পর্কে ভয়। মানে ধরুন কোনো একজন বন্ধুর সম্পর্কে তিনি শুনলেন যে সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ব্যাস তিনিও ভাবতে শুরু করলেন, সেও তো সুস্থ মানুষ ছিল, তো আমিও যদি ক্যান্সারে আক্রান্ত হই, আমি যদি ওর আগে মারা যাই, এই ভাবনা। বা যে কোনো রোগে, কঠিন রোগে, আমার যদি এইডস হয়, আমার যদি সিফিলিস হয়, আমার যদি অন্য কোনো কঠিন রোগ হয়, এইসব ভাবনা কিন্তু ভাবতে শুরু করেন এবং সেটাকে কেন্দ্র করে তখন থেকে তিনি সচেতন হন এবং টেস্ট করতে শুরু করেন, বিভিন্ন খোঁজখবর নেন, বিভিন্ন ধরনের ডাক্তারবাবুদের কাছে গিয়ে ফার্স্ট ওপিনিয়ন, সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নিতে থাকেন, আদৌ তার এই রোগটি হয়েছে কিনা। আদৌ হয়নি,
তিনি এটা জানেন, টেস্ট করা হয়েছে, টেস্ট রেজাল্টস নেগেটিভ, তবু তিনি রাত্রিবেলা ঘুমোতে পারছেন না পরের দিনও শুয়ে, যে না 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 মনে হয় আমি এই রোগে আক্রান্ত, এদের টেস্ট মেশিনস ঠিকঠাক নয়, ধরতে পারছে না, এরা ভুল টেস্ট রিপোর্ট করেছে। এতটাই নেগেটিভ ভাবনা চলে আসে এই রোগীদের ক্ষেত্রে। ফলে যাদের এই হাইপোকন্ড্রিয়াসিস ওসিডি থাকে তাদের ব্যাপারে সচেতন হয়ে খুব তাড়াতাড়ি তাদেরকে ডাক্তারবাবুদের পরামর্শের জন্য নিয়ে যেতে হবে। 12 নম্বর বা শেষ ওসিডির ধরনটি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ওসিডি। এটা অদ্ভুত একটা ওসিডি, কেননা আমাদের এই পৃথিবীতে আসা, বেঁচে থাকা এবং এই জগৎ সংসার, আমরা তো ক্ষুদ্র প্রাণী, তো এত বড় এই মহাকাল মহাবিশ্ব, এটাকে নিয়ে আমাদের প্রচুর ভগবান আছে কি নেই, এই মহাবিশ্ব কী করে সৃষ্টি হলো, এই সব নিয়ে তার মধ্যে অদ্ভুত অদ্ভুত যে প্রশ্ন, এবং সেটাকে কেন্দ্র করে তার নাওয়া খাওয়া ভুলে যাওয়া, তার উত্তর না পাওয়া পর্যন্ত তার কোনো কিছু করতে ভালো না লাগা, তার মনোসংযোগ ব্যাহত হওয়া, এই সব চলতে থাকে। যখন তিনি সুস্থ ছিলেন কোনো সমস্যা ছিল না, যখন এই ভাবনাগুলো তার মধ্যে আসলো তখন তাই নিয়ে তিনি আধ্যাত্মিক প্রচুর পড়াশোনা করতে শুরু করলেন। নিজের পছন্দের সাবজেক্টের বাইরে গিয়েও ওই সংক্রান্ত বইপত্র পড়ছেন, গুগল সার্চ করে প্রচুর তথ্য পড়ছেন, মানে 5, 10, 20 ঘন্টা ওইসবই করতে থাকছে দিনের পর দিন, যাকে পাচ্ছেন তাকে অদ্ভুতভাবে ওই সব সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করছেন উত্তর খোঁজার জন্যে। এতটাই কম্পালসিভ বিহেভিয়ার। এই লক্ষণগুলো এগুলোও কিন্তু প্রবলভাবে ওসিডি রোগীদের মধ্যে বিদ্যমান থাকে। তো সার্বিকভাবে এই যে 12 ধরনের ওসিডির লক্ষণের কথা বললাম, এগুলোর সবাইয়ের যে সব থাকবে এমন নয়, কিন্তু দেখুন রোগটি কত বড়। এবং মজার কথা হচ্ছে এই ওসিডিই হচ্ছে পৃথিবীর একমাত্র রোগ যেই রোগে প্রত্যেক রোগীর লক্ষণ আলাদা আলাদা। কোনো একটি রোগী আরেকজন রোগীর মতন সিমটম বলেন না, পিকিউলিয়ার। অন্যান্য যে কোনো মানসিক রোগের ক্ষেত্রে দেখবেন যে মোটামুটি কিছু কমন সিমটম থাকে, কিছু পিকিউলিয়ার থাকে, কিন্তু এই ওসিডি রোগীদের ক্ষেত্রে প্রত্যেকটি পেশেন্ট আলাদা আলাদা লক্ষণের কথা বলেন, আলাদা আলাদাভাবে বলেন। তাহলে আমরা খুব সহজেই বুঝে যেতে পারবো যে এই মানুষটি ওসিডিতে আক্রান্ত, এবং তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করণীয় সেটা পরিবারের লোকজনকে করার জন্যে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।